আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ক্লাসে। আজকে লেকচার 6 এ আমরা যেগুলো দেখব, একটা দেখব আমরা অপারেটিং সিস্টেম এবং এরপর আমরা দেখব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আসলে প্রথমেই আমরা দেখে নিই যে এই অপারেটিং সিস্টেম এবং ডাটাবেস সিস্টেম থেকে বিগত বছরগুলোতে কোন ধরনের প্রশ্ন এসেছে। যেমন 37তম বিসিএস একটা কোশ্চেন ছিল যে কোনটি অপারেটিং সিস্টেম নয়। তার মানে অপশনে কয়েকটা অপারেটিং সিস্টেমের নাম দেওয়া ছিল এবং একটা ছিল যেটা অপারেটিং সিস্টেম নয়। এরপর 37তমতে আরেকটা প্রশ্ন ছিল যে iOS মোবাইল সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে। আমরা জানি অ্যাপেল কোম্পানি তারা iOS অপারেটিং সিস্টেম ব্যবহার করে। এরপর 37তমতে ছিল যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কোনটি সঠিক, এবং 35তমতে ছিল যে কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেম ওপেন সোর্স। এবং আমরা জানি যে অ্যান্ড্রয়েড এটা আসলে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এরপর ছিল 40তমতে যে টাইম শেয়ার্ড অপারেটিং সিস্টেমের জন্য কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো। এরপর 38তমতে ছিল যে রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি। এরপর 41তমতে ছিল যে একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে, এটা উত্তর ছিল অপারেটিং সিস্টেম। কম্পিউটারে যদি অপারেটিং সিস্টেম না থাকে তাহলে সে বুট করতে পারে না। এরপর 40তমতে আরেকটা প্রশ্ন ছিল যে একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়। তার মানে এই প্রশ্ন ছিল ডাটাবেস থেকে। এবং 35 এবং 36তম দুই বিসিএসসি প্রশ্ন ছিল যে কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। তার মানে ডাটাবেস রিলেটেড কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই ছিল বিগত বছরগুলোর প্রশ্ন। তাহলে আমরা শুরু করব অপারেটিং সিস্টেম দিয়ে। তো অপারেটিং সিস্টেমকে বলা হয় কম্পিউটারের প্রাণ। এবং আমরা যে কম্পিউটার পরিচালনা করি বা আমরা যে কম্পিউটার রান করি, এই কম্পিউটার রান করার জন্য অবশ্যই একটা অপারেটিং সিস্টেম লাগবে। উইদাউট অপারেটিং সিস্টেম আমরা আসলে আমাদের পিসি দিয়ে কোনো কিছু করতে পারবো না, এটা আমরা সবাই জানি। আইদার আমাদের উইন্ডোজ দেওয়া লাগে, বা আমরা যারা উবুন্টু ইউজ করি, লিনাক্স ইউজ করি, আমরা জানি যে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়ার পরেই আমাদের কম্পিউটারটা আসলে রান হয়। এই কারণে অপারেটিং সিস্টেমকে বলা হচ্ছে কম্পিউটারের প্রাণ। এবং অপারেটিং সিস্টেম যেটা করে, সে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে সে নিয়ন্ত্রণ করে। মানে অপারেটিং সিস্টেমটা এটা আমাদেরকে এই যে বাকি যে জিনিসগুলো আমরা কাজ করি কম্পিউটার দিয়ে, সেই কাজগুলা করার জন্য সে একটা ইন্টারফেস বা আমাদেরকে একটা প্ল্যাটফর্ম রেডি করে দেয়, যেটার সাহায্যে আমরা বাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে রান করতে পারি। এবং এই অপারেটিং সিস্টেম এটা সর্বপ্রথম বানায়, এটা হচ্ছে জেনারেল মোটরস। এরা 1956 সালে জেনারেল মোটরস একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করে, যেটার নাম দেওয়া হয় জিমস। এই জেনারেল মোটরস এটা হচ্ছে ইউএসএ ভিত্তিক একটা প্রতিষ্ঠান এবং তারাই সর্বপ্রথম অপারেটিং সিস্টেম বাজারে আনে। তো অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেটিং সিস্টেমের অনেকগুলো কাজ আছে, যেমন ইউজার ইন্টারফেস, ফাইল ম্যানেজমেন্ট করা, টাস্ক ম্যানেজমেন্ট করা, রিসোর্স ম্যানেজমেন্ট করা, নেটওয়ার্কিং, ইউটিলিটি, সিকিউরিটি প্রদান করা, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। তো এগুলো আমরা একটু ডিটেলসে দেখি যে এগুলো আসলে কি করে অপারেটিং সিস্টেম। তো সর্বপ্রথম আসি যে ইউজার ইন্টারফেস বলতে আমরা বুঝি যে আমাদের সামনে আমরা মোবাইল ওপেন করলে যে একটা ইন্টারফেস আসে, বা কম্পিউটার ওপেন করলে যে একটা ইন্টারফেস আমরা দেখতে পাই, যেখান থেকে আমরা মাই কম্পিউটারে যাই, বা আমরা হয়তো আমাদের বিভিন্ন ড্রাইভে যাচ্ছি, বা আমরা একটা ভিডিও দেখতেছি। এই যে আমাদের সামনে যে ইন্টারফেসটা আসে, এইটাই আসলে ইউজার ইন্টারফেস, বা এটাকে ইউআই বলা হয়। তো এই যে ইউআই বা ইউজার ইন্টারফেস, এটা কিন্তু আসলে অপারেটিং সিস্টেমই আমাদেরকে প্রদান করে। এবং আমরা দেখব যে একটা অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস কিন্তু এক এক রকম। যেমন উইন্ডোজের একরকম, যারা অ্যাপেল ইউজ করে আইওএস তাদেরটা আরেক রকম, আবার যারা ইউনিক্স বা লিনাক্স বা উবুন্টু ইউজ করে তাদেরটা আরেক রকম। এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। এবং ইউজার ইন্টারফেসের কারণে কম্পিউটার এবং ব্যবহারকারী এদের মধ্যে সমন্বয় সাধনটা সহজ হয়। যেমন আমি চাচ্ছি যে একটা ড্রাইভে আমার একটা লেকচার আছে, সেই লেকচারটা আমি দেখবো। সো আমি কি করে মাই কম্পিউটারে যাই, এরপর আমার ড্রাইভে যাই, সেখান থেকে আমি আমার ফাইলটা ওপেন করি। সো এই যে আমি ব্যবহার মানে করাটা আমার জন্য সহজ হচ্ছে। এবং ইউজার ইন্টারফেসের আরেকটা সুবিধা হচ্ছে যে বিভিন্ন সফটওয়্যারের মধ্যে সংযোগ, পরিচালনা ও নির্দেশ গ্রহণে সহায়তা প্রদান। যেমন আমি এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করছি, এই যে একটা ইন্টারফেস এসে আছে, এটার জন্য আমার সহজ। আমি যদি এখন পরবর্তী স্লাইডে যেতে চাই, আমি হয়তো অ্যারো বাটন চাপলেই পরবর্তী পেজে চলে যাব, আমার জন্য সহজ হচ্ছে। এটা অপারেটিং সিস্টেমেরই একটা কাজ। এরপর আমরা দেখি যে ফাইল ম্যানেজমেন্ট, এটা অপারেটিং সিস্টেমের কাজ। যেমন ফাইল তৈরি করা, কপি করা, কাট করা, পেস্ট করা। কপি পেস্ট এটা আমরা সবাই খুব ভালো পারি, হ্যাঁ। মুভ, ডিলেট, এইসব কাজ আমাদের জন্য সহজ। এবং ডাটা আদান প্রদান, স্থানান্তর, সংরক্ষণ, এগুলো কাজও অপারেটিং সিস্টেম আমাদের জন্য সহজ করে দিয়েছে।
আর এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। টাস্ক ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমরা যখন একটা কাজ দেই কম্পিউটারকে, মানে আমি একটা ইনপুট দিলাম, ইনপুট দেওয়া মানে হচ্ছে কম্পিউটারকে আমি বলি যে তুমি এই কাজটা করো, তখন কম্পিউটার এই আমার যে ইনপুট সেটা নিয়ে সে কি করে, সে এটা বিশ্লেষণ করে বা কি করতে হবে সে এটা দেখে দেখে এটা আমাকে আউটপুট হিসেবে একটা রিপ্লাই সে দেয়। সো এইটা অপারেটিং সিস্টেমটা এই কাজটা করে থাকে। এবং সকল কাজ কম্পিউটারের একটা বৈশিষ্ট্য, তুমি যদি ঠিকভাবে সব ইনপুট দাও সে সব কাজ ঠিকভাবে তোমাকে করে আউটপুট দিবে। এরপর রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্স বলতে আমরা যেটা বুঝি যে কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো, এগুলোকে আমরা বলি কম্পিউটারের রিসোর্স। এবং কম্পিউটার অপারেটিং সিস্টেম সে ইনপুট এবং আউটপুট যে ডিভাইসগুলো সে এগুলোর সাথে একটা সমন্বয় সাধন করে এবং সে আমাদের জন্য এগুলোর ব্যবহারকে সহজ করে। এরপর আছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং বলতে আমরা বুঝি যে একাধিক কম্পিউটার একসাথে যুক্ত হয়ে যখন কাজ করে তাকে আমরা বলি নেটওয়ার্কিং। যে একটা নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো কম্পিউটার কাজ করছে। তো অপারেটিং সিস্টেম এটা আমাদের জন্য সহজ করে এবং অপারেটিং সিস্টেম এই জিনিসটা আমাদেরকে প্রোভাইড করে, নেটওয়ার্কিং। এরপর সিকিউরিটি। আমরা জানি যে কম্পিউটার সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ কম্পিউটারে আমাদের অনেক ধরনের ডাটা থাকে। এখন যেহেতু ইন্টারনেটের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, আমাদের সবারই কম্পিউটারে ইন্টারনেট অ্যাক্সেস আছে। সো যে জিনিসটা যত বেশি আপডেট হয়, যেমন আজকে থেকে 10 বছর আগে সবকিছু অনলাইন ভিত্তিক ছিল না, এখন পড়ালেখা থেকে শুরু করে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ইন্টারনেট ভিত্তিক। যে জায়গাতে যত বেশি মানুষের সমাগম বা যেখানে যত বেশি প্রায়োরিটি, সেই জায়গাতে ক্ষতি করার জন্য একদল লোক সবসময় চেষ্টা করে, তাই না? যেমন আগে ব্যাংকে টাকা থাকতো, ব্যাংক ভাঙার চেষ্টা করা হতো। এখন অনলাইনে যেহেতু ব্যাংকের ট্রানজেকশনগুলো হয়, এখন কি করে, হ্যাক করার ট্রাই করে, যে কারো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সব টাকা হাতায় নিয়ে গেল। সিমিলারলি যে কম্পিউটারের যে সিকিউরিটির যে ব্যাপারটা, যে আমার কম্পিউটার যদি অন্য কারো অ্যাক্সেস চলে যায়, আমার কম্পিউটারে সেভ করা সমস্ত পাসওয়ার্ড তার কাছে চলে যাবে, আমার ইম্পর্টেন্ট ডাটা যদি থাকে সেগুলো চলে যাবে, আমার বিভিন্ন ইনফরমেশন চুরি হতে পারে, এগুলা থেকে রক্ষা করার জন্য আমরা জানি যে উইন্ডোজ সিকিউরিটি আছে। সিমিলারলি অপারেটিং সিস্টেমগুলো এই সিকিউরিটি প্রদান করে। একটা জিনিস হচ্ছে ইউটিলিটিস। ইউটিলিটিস বলতে আমরা বলেছিলাম যে ইউটিলিটিটা হচ্ছে এক ধরনের মানব শরীরে যেরকম অ্যান্টিবডি যে কাজ করে, ইউটিলিটিস প্রোগ্রামগুলো কম্পিউটারের ক্ষেত্রে ঠিক সেই ধরনের কাজ করে। যেমন অ্যান্টিভাইরাস, তারপর ফাইল ডিফ্রাগমেশন, ব্যাকআপ ফাইল তৈরি করা, ডাটা রিকভারি করা, এই জিনিসগুলো হচ্ছে ইউটিলিটিস। তার মানে কম্পিউটারকে সাপোর্ট দেওয়ার জন্য যে কাজগুলো করতে হয়। সো এই ইউটিলিটিস এগুলাও অপারেটিং সিস্টেম আমাদেরকে সাহায্য করে এই জিনিসগুলো ঠিকভাবে রান করার জন্য। তার মানে আমরা যেগুলো দেখলাম যে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কাজগুলো, যে ইউজার ইন্টারফেস প্রদান করে, ফাইল ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, নেটওয়ার্কিং, ইউটিলিটিস এবং সিকিউরিটি প্রদান করে। এখন আমরা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো। তো আমরা জানি সর্বপ্রথম বাজারে যে অপারেটিং সিস্টেমটা আসে সেটা ছিল জিমস বা জেনারেল মোটরস অপারেটিং সিস্টেম। এবং এটা 1956 সালে জেনারেল মোটরস নামে একটা কোম্পানি, তারা এই অপারেটিং সিস্টেমটা বাজারে আনে। এবং এই জেনারেল মোটরস অপারেটিং সিস্টেম এটা সর্বপ্রথম তৈরি করা হয় এই মেইন ফ্রেম কম্পিউটারের জন্য, যেটা সিরিজ ছিল IBM 704। এই কম্পিউটারের জন্য এই জেনারেল মোটরস অপারেটিং সিস্টেমটা সর্বপ্রথম বাজারে আনা হয়। এরই ধারাবাহিকতায় 1969 সালে ইউএস এর বেল ল্যাবে কিন টমসন সে আবিষ্কার করে ইউনিক্স নামের এই অপারেটিং সিস্টেম। এই ইউনিক্স নামের অপারেটিং সিস্টেম এটা সর্বপ্রথম বানানো হয় মিনি কম্পিউটারের জন্য, মিনি কম্পিউটার। পরবর্তীতে এটা মাইক্রো এবং মেইন ফ্রেম কম্পিউটারেও ইউজ করা হয়। মেইন ফ্রেম তার মানে এটা মিনি, মাইক্রো, মেইন ফ্রেম সব ধরনের পিসিতেই আসলে ব্যবহার করা হয়। পরবর্তীতে এই ইউনিক্স এটা একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হয়, এটা সুপার কম্পিউটারও ব্যবহার করা হয়ে থাকে। সুপার কম্পিউটার কারণ কি, এটা আসলে ওপেন সোর্স। ওপেন সোর্স বলতে আমরা বুঝি যেগুলো বিনামূল্যে ব্যবহার করা যায়। এই জন্য এই ইউনিক্স যে অপারেটিং সিস্টেম এটা সুপার কম্পিউটারেও ব্যবহার করা হয়। এবং এইটা মাল্টিটাস্কিং এবং মাল্টি ইউজার একটা অপারেটিং সিস্টেম। এটা মানে হচ্ছে যে একসাথে অনেক লোক এখানে কাজ করতে পারে এবং এটা সর্বপ্রথম এই হিসাবেই বাজারে আসে, যেখানে অনেক লোক একসাথে কাজ করতে পারবে। এখানে একটা কম্পিউটারের মধ্যে অনেকগুলো কিবোর্ড লাগিয়ে অনেকজন একসাথে কাজ করতে পারতো। আর ইউনিক্স যে অপারেটিং সিস্টেম এটা সর্বপ্রথম লেখা হয় অ্যাসেম্বলি ভাষায়। আমরা জানি অ্যাসেম্বলি হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। পরবর্তীতে এটা সি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা, সেই সি ল্যাঙ্গুয়েজে এই ইউনিক্সটা লেখা হয়। এবং এই ইউনিক্স এটা বাজারে আসে 1970 সালে সর্বপ্রথম টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম হিসেবে এটা সর্বপ্রথম বাজারে আসে 1970 সাল। তাহলে ইউনিক্স সম্পর্কে আমরা যে জিনিসগুলো জানলাম, আমরা যদি আরেকবার দেখি,
যেটা আবিষ্কৃত হয় 1969 সালে বেল ল্যাবে, এবং এটা আবিষ্কার করে কিন টমসন। এবং এই ইউনিক্স সর্বপ্রথম বানানো হয় মিনি কম্পিউটারের জন্য। পরবর্তীতে এটা মাইক্রো কম্পিউটার এবং মেইন ফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হয়। যেহেতু এটা ফ্রি ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম, এই কারণে সুপার কম্পিউটারেও এখন ইউনিক্স ব্যবহার করা হয়। এবং এটা মাল্টি টাস্কিং এবং মাল্টি ইউজার, তার মানে অনেক লোক একসাথে এই ইউনিক্স দিয়ে কাজ করতে পারে। এটা সর্বপ্রথম লেখা হয় অ্যাসেম্বলি ভাষায়, পরবর্তীতে সি ল্যাঙ্গুয়েজে লেখা হয়, এবং এটা 1970 সালে এক টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম হিসেবে বাজারে আসে। এরপর আমরা দেখব সিপিএম বা কন্ট্রোল প্রোগ্রাম ফর মাইক্রোপ্রসেসর। এই অপারেটিং সিস্টেমটা, এই সিপিএম এটা বাজারে আনে 1974 সালে ডিজিটাল রিসার্চ নামে একটা কোম্পানি, এবং এই কোম্পানি মাইক্রো কম্পিউটারের জন্য এই সিপিএম যে অপারেটিং সিস্টেম এটা বাজারজাত করে। আমরা জানি যে 1975 সালে মাইক্রো কম্পিউটার আবিষ্কৃত হয়, এবং সেই মাইক্রো কম্পিউটারের জন্য 1974 সালে ডিজিটাল রিসার্চ তারা এই সিপিএম বাজারে আনে। এবং এই যে প্রথম মাইক্রো কম্পিউটার ইন্টেল 8080, এই ইন্টেল 8080 এবং আরেকটা কম্পিউটার সেটা হচ্ছে জিলগের ZT80, এই মাইক্রো প্রসেসরের জন্য এই সিপিএম অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বললাম যে কন্ট্রোল প্রোগ্রাম ফর মাইক্রো প্রসেসর, এই অপারেটিং সিস্টেমটা 1974 সালে ডিজিটাল রিসার্চ নামে একটা কোম্পানি বাজারে আনে, এবং এটা বানানো হয় মাইক্রো কম্পিউটারের জন্য, যেটা সর্বপ্রথম ইউজ হয় ইন্টেল 8080 এবং জিলগের ZE80 মাইক্রো প্রসেসরে। এবং এই যে সিপিএম তার আপডেট ভার্সন হচ্ছে MS-DOS। সিপিএম থেকেই MS-DOS এর উদ্ভব, তবে বর্তমানে এই সিপিএম আর ব্যবহার করা হয় না। এরপর আমরা দেখব ডস বা ডিস্ক অপারেটিং সিস্টেম। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অনেক চাকরির পরীক্ষায় থাকে যে ডস এটার ফুল মিনিং কি, বা ডস বলতে কি বোঝায়। ডস মানে হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, এবং এই যে ডস এটা ছিল একটা বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। আমরা এরপরে অনেক জায়গায় দেখবো যে বর্ণভিত্তিক বা চিত্রভিত্তিক এই জিনিসটা কি, এটা আমি একটু পরে ব্যাখ্যা করে দিব যে বর্ণভিত্তিক বা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম বলতে আসলে কি বোঝায়। তো এই ডস ছিল বর্ণভিত্তিক, এবং এটা 70-এর দশকে বাজারে আসে। ডস এটা দুই রকমের ছিল, একটা হচ্ছে MS-DOS আর একটা হচ্ছে PC-DOS। MS-DOS এটা আবিষ্কার করে মাইক্রোসফট, আর PC-DOS সেটা আবিষ্কার করে IBM কোম্পানি বা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কোম্পানি। তার মানে MS-DOS কিন্তু দুই প্রকারের ছিল, একটা হচ্ছে MS-DOS মাইক্রোসফটের এবং PC-DOS IBM এর। তো এই সিপিএম তারই ধারাবাহিকতায় আবিষ্কৃত হয় ডস, এবং এই ডস থেকে আবিষ্কৃত হয় উইন্ডোজ। ডসের মধ্যে MS-DOS যেটা, এই MS-DOS থেকে উইন্ডোজের উদ্ভব ঘটে। তাহলে ডস থেকে আমরা যে জিনিসগুলো দেখলাম, ডস মানে হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, এবং এটা ছিল একটা বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম, এবং এটা 70-এর দশকে বাজারে আসে। এবং MS-DOSটা দুই রকমের, একটা হচ্ছে MS-DOS যেটা বানিয়েছিল মাইক্রোসফট, যার ধারাবাহিকতায় আসে উইন্ডোজ, এবং আরেকটা হচ্ছে IBM এর PC-DOS। অনেক সময় পরীক্ষা থাকে যে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম কি, তা অনেক সময় আমরা অ্যান্সার করে দিই উইন্ডোজ। আসলে মাইক্রোসফট কর্পোরেশন তাদের প্রথম প্রোগ্রাম ছিল এই MS-DOS, এটা ছিল মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম। এখন আমরা দেখব যে ম্যাক ওএস বা ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম, যেটাকে সংক্ষেপে ম্যাক অপারেটিং সিস্টেম বলা হয়। এই ম্যাক অপারেটিং সিস্টেম এটা 1984 সালে অ্যাপেল কোম্পানি তারা বাজারে আনে, এবং এটা ছিল একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। এবং চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম হওয়ায় এটা ব্যবহার অনেক সহজ। আমি আগেই বলেছি যে বর্ণভিত্তিক আর চিত্রভিত্তিক কি জিনিস, এটা আমি একটু পরেই ডিসকাস করব। তো এই যে ম্যাক ওএস, এটা শুধুমাত্র অ্যাপেল কোম্পানির যে কম্পিউটারগুলা, সেই কম্পিউটারে এই ম্যাক ওএসটা ব্যবহার করা হয়। এবং এই ম্যাক ওএস এর যে সিকিউরিটি সিস্টেম, এই সিকিউরিটি সিস্টেমটা অনেক শক্তিশালী। এরপর আমরা দেখব পৃথিবীর সবচাইতে জনপ্রিয় যে অপারেটিং সিস্টেম, সেটা হচ্ছে উইন্ডোজ, বা আমরা যে অপারেটিং সিস্টেমের সাথে সবচেয়ে বেশি পরিচিত। দেখা যায় মোর দেন 90% ইউজার এই উইন্ডোজ ইউজ করে। উইন্ডোজ মানে হচ্ছে খোলা জানালা, মানে যখন উইন্ডোজটা বাজারে মাইক্রোসফট কর্পোরেশন নিয়ে আসে, তারা একটা নতুন দ্বার উন্মুক্ত করে, যা থেকে এই উইন্ডোজ শব্দটা দেওয়া হয়। তো এটা সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম, এবং এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সবচেয়ে প্রথম ভার্সন যেটা ছিল সেটা ছিল উইন্ডোজ 1.0, এবং আমরা জানি সর্বশেষ ভার্সন যেটা নতুন বাজারে এসেছে সেটা হচ্ছে উইন্ডোজ 11। এবং এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটা বর্ণভিত্তিক এবং চিত্রভিত্তিক দুইভাবে এটা দিয়ে কাজ করা যায়। তো এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে ধারাবাহিকতা প্রথম থেকে শেষ পর্যন্ত, এই জিনিসগুলো আমরা একটু দেখব। তো সর্বপ্রথম উইন্ডোজ যেটা বাজারে আনে সেটা ছিল উইন্ডোজ 1.0,
এবং এটা বাজারে আসে 1985 সালে। এবং এই যে উইন্ডোজ 1.0 এটার পূর্ববর্তী ভার্সন ছিল এমএস ডস, এবং এই এমএস ডস এর আপডেট ভার্সন হিসেবে উইন্ডোজ এই 1985 সালে উইন্ডোজ 1.0 এটাকে বাজারে আনে। এবং এই উইন্ডোজ 1.0 এর মধ্যে নতুন করে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, কন্ট্রোল প্যানেল সহ আরো অনেক ফিচার যোগ করা হয়। তাহলে আমরা দেখলাম যে উইন্ডোজের সর্বপ্রথম বাজারে যেটা আনে সেটা হচ্ছে উইন্ডোজ 1.0 1985 সালে, যেটা এমএস ডস এর আপডেট ভার্সন। এই 1.0 এর পরে 1993 সালে উইন্ডোজ বাজারে আনে উইন্ডোজ এনটি। এখানে দুইটা নাম দেওয়া আছে, কিন্তু বাজারে যেটা আসে সেটার নাম ছিল উইন্ডোজ এনটি। তো এই উইন্ডোজ এনটি, এনটি মানে হচ্ছে নিউ টেকনোলজি। এইটা কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করার জন্য এই উইন্ডোজ এনটিটা বাজারে নিয়ে আসে, যেটাকে এই জন্য উইন্ডোজ এনটি সার্ভারও বলা হয়। এখন কথা হচ্ছে সার্ভার আসলে কি জিনিস। আমরা যে ইন্টারনেটে অনেক ওয়েবসাইট ব্রাউজ করি এবং অনেক ওয়েবসাইটে দেখা যায় যে অনেক মুভি আছে, অনেক ফাইল আছে, বা আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকে কত ছবি কত ভিডিও আপলোড করা হয়, এগুলো আসলে কোথায় থাকে? হ্যাঁ, এগুলা যে কম্পিউটারে থাকে সেই কম্পিউটারকে বলা হয় সার্ভার। এখন এটা চাইলে তুমি তোমার কম্পিউটারেও রাখতে পারো, যে তুমি ইন্টারনেটে কিছু ফাইল তুমি শেয়ার করবা, হয়তো তুমি কিছু মুভি শেয়ার করবা, বা তুমি হয়তো বিসিএস রিলেটেড কিছু ফাইল শেয়ার করবা। এখন এটা তুমি তোমার কম্পিউটারে রেখো, তোমার কম্পিউটারকে সার্ভার হিসেবে ইউজ করতে পারো, কিন্তু এটার জন্য তোমাকে 24 আওয়ার তোমার কম্পিউটারকে রান করা লাগবে, 24 ঘন্টা। কারণ তোমার পিসি যখন বন্ধ হয়ে যাবে তখন আর এই ফাইলগুলো কেউ অ্যাক্সেস করতে পারবে না। এই জন্য বিভিন্ন কোম্পানি সার্ভার প্রদান করে। সার্ভার মানে তাদের যে পিসি গুলা তারা এটা 24 ঘন্টা রান করে। এই জন্য তুমি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তুমি ফেসবুকে ঢুকে ভিডিও বা ছবি দেখতে পারছো, তুমি ইউটিউবে ঢুকে ভিডিও দেখতে পারছো। কারণ কি, তারা 24 আওয়ার্স তাদের পিসি গুলা রান রাখে এবং সেইখানে এই ডাটাগুলো স্টোর করা আছে। সো এইটা সর্বপ্রথম এই উইন্ডোজ এনটি সে এই প্রযুক্তিটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে, মানে কম্পিউটারকে সার্ভার এবং ওয়ার্ক স্টেশন হিসেবে ব্যবহার করা যায়। এরপর মাইক্রোসফট কর্পোরেশন 1995 এ বাজারে আনে উইন্ডোজ 95, যেটাতে সর্বপ্রথম স্টার্ট মেনু এবং টাস্ক বার অ্যাড করা হয়। এর ধারাবাহিকতায় 2001 সালে উইন্ডোজ বাজারে আনে উইন্ডোজ এক্সপি। এক্সপিরিয়েন্সের এক্সপি এই শব্দটা নিয়ে আসে উইন্ডোজ এক্সপি। এবং যতগুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে সবগুলা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে এই উইন্ডোজ এক্সপি। আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন দিই, যে উইন্ডোজ এক্সপির মতো ব্যবহার মানে ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম খুব কম ছিল। আর যখন উইন্ডোজ 7 শেষের দিকে তখন আমি উইন্ডোজ এক্সপি ইউজ করতাম। এই জন্য উইন্ডোজ এক্সপি এটা আসলেই অপারেটিং সিস্টেমের মধ্যে, মানে উইন্ডোজের অপারেটিং সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং এটা বাজারে আসে 2001 সালে। এই উইন্ডোজ এক্সপিতে একাধিক ইউজার তৈরি করা যায়, মানে সর্বপ্রথম একাধিক ইউজার এই উইন্ডোজ এক্সপিতে তৈরি করা যায়। মানে আমি হয়তো বাসায় 4 জন আমরা পিসি ইউজ করি, 4টা ইউজার আমি কম্পিউটারে তৈরি করে রাখতে পারবো। এবং এটার দুইটা ভার্সন ছিল, একটা ছিল হোম ভার্সন আর একটা ছিল প্রফেশনাল বা প্রো ভার্সন। আমরা যখন উইন্ডোজ সেটআপ দিই বা উইন্ডোজ ইনস্টল করি তখন দেখা যায় অনেক ধরনের ভার্সন আসে, হোম, প্রফেশনাল। এই উইন্ডোজ এক্সপির দুইটা ভার্সন ছিল, হোম আর প্রফেশনাল। এরপর 2006 সালে উইন্ডোজ বাজারে আনে উইন্ডোজ ভিস্তা, এবং এটা দুইটা ভার্সনে আসে, একটা হচ্ছে 32 বিট এবং 64 বিট। এবং এই যে 64 বিট অপারেটিং সিস্টেম, এটা সর্বপ্রথম এই ভিস্তা দিয়ে শুরু হয়। তার মানে পৃথিবীর মানুষ সর্বপ্রথম উইন্ডোজ ভিস্তাতে এই 64 অপারেটিং সিস্টেম, মানে 64 বিট অপারেটিং সিস্টেম এটা এক্সপিরিয়েন্স করে। তবে এইটা বর্তমানে আর পাওয়া যায় না। এরপর আসে 2009 সালে উইন্ডোজ 7, এবং উইন্ডোজ 7 এ এই উইন্ডোজের আগের যত ইন্টারফেস ছিল সকল ইন্টারফেস চেঞ্জ করা হয়, এবং উইন্ডোজ 7 এটা ব্যবহার করা অনেক বেশি সহজ হয়ে যায় মানুষের জন্য। এবং নতুন একটা ফাংশন বা ফিচার এই উইন্ডোজ 7 এ যুক্ত করা হয়, যেটা হচ্ছে লাইব্রেরি। এরপর 2012 সালে উইন্ডোজ বাজারে আনে 8 এবং 8.1, এবং এই যে উইন্ডোজ 8 এবং 8.1 এখানে মেট্রো ডিজাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে উইন্ডোজ 8 এবং 8.1 এটা ডিজাইন করা হয়, যার কারণে যে বিভিন্ন টাচ স্ক্রিন ডিভাইস যেগুলা লাইক ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাবলেট, এই ধরনের ডিভাইসগুলোতে এই উইন্ডোজ 8 এবং 8.1 এটা খুব সহজেই ব্যবহার উপযুক্ত হয়ে যায়। তার মানে এটা বাজারে আসে 2012 সালে, এবং এটা ডেভেলপ করা হয় মেট্রো ডিজাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে। এরপর 2014 সালে উইন্ডোজ বাজারে আনে উইন্ডোজ 10,
এবং এখানে যুক্ত করা হয় নতুন একটা ইন্টারনেট এক্সপ্লোরার, যার কারণে ইন্টারনেট ব্যবহার করা আরো বেশি সহজ আমাদের জন্য হয়ে যায়। এছাড়াও নতুন একটা ফিচার এখানে যোগ করা হয় যার নাম হচ্ছে কর্টানা। কর্টানা আমরা জানি যে কম্পিউটারে বিভিন্ন ফাইল বা বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার জন্য এই কর্টানা ইউজ করা হয়। কর্টানাতে গিয়ে তুমি যদি সার্চ দাও, যে জিনিসটা সার্চ দিবে এটা সহজেই তোমার সামনে চলে আসবে। এবং এখানে মাল্টি ডেস্কটপ ফিচার অ্যাড করা হয়, তার মানে একটা ডেস্কটপকে আমি বিভিন্ন ভাগে ভাগ করে আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি। এবং সর্বশেষ উইন্ডোজের যে ভার্সনটা বাজারে আসে সেটা হচ্ছে উইন্ডোজ 11, যেটা আসে 5 অক্টোবর 2021-এ। এবং এইটাতে সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি এই আমাদের অপারেটিং সিস্টেমের সাহায্যে অ্যান্ড্রয়েড অ্যাপস আমরা চালাতে পারবো। আগের কম্পিউটারগুলোতে লাইক উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 এগুলাতে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ডিরেক্টলি রান করা যেত না। এগুলোর জন্য আমাদের হয়তো অন্য কোনো ধরনের সফটওয়্যার যেমন ব্লু স্টেক আমরা ইউজ করতাম এই অ্যান্ড্রয়েড অ্যাপস চালানোর জন্য। কিন্তু উইন্ডোজ 11-এ ডিরেক্টলি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস আমরা চালাতে পারবো। এরপর আমরা দেখব OS2 অপারেটিং সিস্টেম। এই OS2 অপারেটিং সিস্টেম এটা বাজারে আনে 1987 সালে। IBM কোম্পানি তারা তাদের একটা কম্পিউটার তারা বাজারে আনে যেটার নাম ছিল পার্সোনাল সিস্টেম 2। এই পার্সোনাল সিস্টেম 2 এর জন্য এই OS2 অপারেটিং সিস্টেম এটা বানায় মাইক্রোসফট। তার মানে IBM তার যে কম্পিউটার পার্সোনাল সিস্টেম 2, সেই পার্সোনাল সিস্টেম 2 এর জন্য মাইক্রোসফট যে অপারেটিং সিস্টেমটা বানায় তার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম 2 বা OS2। এবং এই OS2 ছিল DOS এর আপডেট ভার্সন। এবং এই যে DOS, এটার মধ্যে র্যাম ছিল অনলি 640 কিলোবাইট। এই DOS এর মধ্যে অনলি 640 কিলোবাইট র্যাম ছিল। পরবর্তীতে এই OS2 তার র্যাম ছিল 16 মেগাবাইট। চিন্তা করা যায় যে 640 কিলোবাইটের র্যাম ছিল, যেটা OS2 তে 16 মেগাবাইটে পরিণত হয়। এরপর আরেকটা অপারেটিং সিস্টেম আমরা দেখবো যেটার নাম হচ্ছে লিনাক্স। লিনাক্স 1990 সালে ফিনল্যান্ডের একজন বিজ্ঞানী লিনাস টরভালডাস সে এই লিনাক্স যে অপারেটিং সিস্টেম সে এটা ডেভেলপ করে। তো উনি ইউনিক্স নিয়ে কাজ করতেছিল। উনি ইউনিক্স নিয়ে কাজ করা অবস্থায় উনি এই লিনাক্সটা আবিষ্কার করে। মানে ইউনিক্স নিয়ে কাজ করতে করতে উনি দেখলো যে এটা একটা আপডেট ভার্সন উনি রেডি করে ফেলেছে, যেটা নাম দেওয়া হয় উনার নাম থেকেই, এলআই থেকে, লিনাক্স। এবং এই লিনাক্স এটাও একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এই লিনাক্সটা সুপার কম্পিউটারে ব্যবহার করা হয়। এবং এই যে লিনাক্স, এই লিনাক্সে যে কার্নেল ব্যবহার করা হয় সেই কার্নেলটা হুবহু ইউনিক্সের কার্নেল। কার্নেল জিনিসটা কি জিনিস? কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল অংশ, এটাকে আমরা বলি কার্নেল। তো এই যে ইউনিক্স অপারেটিং সিস্টেমের মূল অংশকে ঠিক রেখে আশেপাশ দিয়ে সে কাস্টমাইজ করে এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা তৈরি করে। এবং এইটা বাজারে আসে 1991 সালের 17ই সেপ্টেম্বর। এই 1991 সালের 17ই সেপ্টেম্বর এই লিনাক্স বাজারে আসে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিনাক্সের যে অনেকগুলো ভার্সন আছে সেই ভার্সনগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন। এটা আমাদের মনে রাখতে হবে যে লিনাক্সের বিভিন্ন ভার্সনকে বলা হয় ডিস্ট্রিবিউশন। লিনাক্সের বিভিন্ন ভার্সন যেমন উবুন্টু, এরপর আছে কালি লিনাক্স, এগুলো হচ্ছে লিনাক্সের বিভিন্ন ভার্সন বা ডিস্ট্রিবিউশন আমরা বলে থাকি। তাহলে আমরা যদি একটু রিভিউ করি, আমরা যে অপারেটিং সিস্টেমগুলো দেখলাম, যে সর্বপ্রথম যে অপারেটিং সিস্টেমটা বাজারে আসে সেটার নাম হচ্ছে জিমস বা জেনারেল মোটরস অপারেটিং সিস্টেম, এবং এটা জেনারেল মোটরস নামে একটা কোম্পানি 1956 সালে বাজারে আনে। এরপর আমরা দেখলাম ইউনিক্স, যেটা 1969 সালে বেল ল্যাবে কিন টমসন আবিষ্কার করে, যেটা মাল্টিটাস্কিং এবং মাল্টি ইউজার একটা অপারেটিং সিস্টেম। এরপর আমরা দেখেছি সিপিএম, কন্ট্রোল প্রোগ্রাম ফর মাইক্রোপ্রসেসর, যেটা 1974 সালে ডিজিটাল রিসার্চ নামে একটা কোম্পানি তারা ইন্টেল 8080 এবং জিলগের GE80 মাইক্রো কম্পিউটারের জন্য এই অপারেটিং সিস্টেমটা ডেভেলপ করে। এবং এরপরে ছিল ডস বা ডিস্ক অপারেটিং সিস্টেম। এটা দুই রকমের ছিল, একটা হচ্ছে MS DOS আর একটা হচ্ছে PC DOS। MS DOS আবিষ্কার করে মাইক্রোসফট, যারই ধারাবাহিকতায় আমরা উইন্ডোজ দেখতে পাই। এরপর আমরা দেখেছি ম্যাক ওএস বা ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম, যেটা অ্যাপেল কোম্পানির যে কম্পিউটারগুলা সেই কম্পিউটারগুলোতে ব্যবহার করার জন্য 1984 সালে আবিষ্কার করা হয়। এবং এটা ছিল চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম, যার সিকিউরিটি সিস্টেম অত্যন্ত শক্তিশালী। এরপর আমরা দেখলাম উইন্ডোজ, যেটা সবচেয়ে জনপ্রিয় এবং পৃথিবীর প্রায় 90% ইউজার তারা এই উইন্ডোজ ব্যবহার করে। এই উইন্ডোজের প্রথম ভার্সন ছিল উইন্ডোজ 1.0 এবং শেষ ভার্সন উইন্ডোজ 11। এবং এটা বর্ণভিত্তিক বা চিত্রভিত্তিক দুইভাবেই ব্যবহার করা যায়।
উইন্ডোজ 1.0 এটা বাজারে আসে 1985 সালে, যার পূর্ববর্তী ভার্সন ছিল MS DOS, এবং এটাতে ক্যালকুলেটর, ক্যালেন্ডার বা কন্ট্রোল প্যানেল এই ধরনের ফিচারগুলো যুক্ত হয়। এরপর আমরা দেখেছি উইন্ডোজ NT বা 2000 সার্ভার, যেটা কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার উপযোগী করে তোলে, এবং NT-তে নিউ টেকনোলজি, এবং এটা বাজারে আসে 1993 সালে। এরপর 1995 সালে উইন্ডোজ বাজারে আনে উইন্ডোজ 95, যেটাতে সর্বপ্রথম স্টার্ট মেনু এবং টাস্ক বার অ্যাড করা হয়। এরপর আমরা দেখেছি উইন্ডোজের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ XP, এটা বাজারে আসে 2001 সালে, যেখানে একাধিক ইউজার তৈরি করা যেত। এরপর আমরা দেখেছি উইন্ডোজ ভিস্তা, যেখানে সর্বপ্রথম 64 বিট ইউজ করা হয়, এবং এটা বাজারে আসে 2006 সালে। বর্তমানে উইন্ডোজ ভিস্তা আর ব্যবহৃত হয় না। এরপর 2009 সালে বাজারে আসে উইন্ডোজ 7, যেখানে ইউজার ইন্টারফেস টোটালি চেঞ্জ করে ফেলা হয় এবং এটার ব্যবহার অনেক সহজ হয়ে যায়। এরপর মেট্রো ডিজাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা উইন্ডোজ 8 এবং 8.1 বাজারে আসে 2012 সালে, যেটা টাচ স্ক্রিন রিলেটেড যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলোতে ব্যবহার করা যায়। এরপর 2014 সালে উইন্ডোজের 10 ভার্সনটা বাজারে আসে, যেখানে নতুন একটা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করা হয়, এছাড়াও যুক্ত করা হয় কর্টানা। এরপর আমরা দেখলাম উইন্ডোজ 11, যেটা সর্বশেষ ভার্সন, আর বাজারে আসে 5 অক্টোবর 2021 সালে, যেটাতে সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপস আমরা রান করতে পারবো। এরপর আমরা দেখলাম অপারেটিং সিস্টেম 2, যেটা মাইক্রোসফট IBM এর তৈরি পার্সোনাল সিস্টেম 2 কম্পিউটারের জন্য তৈরি করে, এবং এটাতে র্যাম হিসেবে 16 মেগাবাইট র্যাম ইউজ করা হয়। এরপর আমরা দেখেছি লিনাক্স, যেটা 1990 সালে ফিনল্যান্ডের বিজ্ঞানী লিনাস টরভালডাস সে ইউনিক্স নিয়ে কাজ করতে করতে এই লিনাক্সটা ডেভেলপ করে, এবং ইউনিক্সের মূল যে কার্নেল সেই কার্নেলকে ঠিক রেখে বাকি অনেক কিছু আপডেট করে সেই লিনাক্স আবিষ্কার করে, এবং এটা বাজারে আসে 1991 সালে 17 সেপ্টেম্বর। এবং এই লিনাক্স এটা সুপার কম্পিউটারে ব্যবহার করা হয়, এবং লিনাক্সের অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, যেমন উবুন্টু, কালি লিনাক্স, রেড হ্যাট লিনাক্স বা লিনাক্স মিন্ট, এগুলো হচ্ছে লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন। তো এখন আমরা দেখব যে অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্রকারভেদ। অপারেটিং সিস্টেমকে বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন ইউজার ইন্টারফেস অনুযায়ী অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ক্যারেক্টার ইউজার ইন্টারফেস হচ্ছে যেখানে আমরা বর্ণভিত্তিক বা লিখে লিখে আমাদের এই অপারেটিং সিস্টেমটা অপারেট করতে হয়। আর এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেমন আমরা উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। যেমন আমরা এখানে হয়তো মাই কম্পিউটারে যে আইকন দেখা যায়, সেই আইকনে গিয়ে যখন আমরা ক্লিক করি তখন আমি মাই কম্পিউটারে ঢুকে যাই। এই যে আমরা গ্রাফিক্যালি অপারেট করছি, এটাকে আমরা বলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর ক্যারেক্টার হচ্ছে যেখানে লিখে লিখে আমাদের কম্পিউটার অপারেট করতে হবে। আমি একটু পরে এটা দেখাবো যে কিভাবে এই GUI এবং CUI মানে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কি জিনিস সেটা আমি প্র্যাকটিক্যালি একটু পরে দেখাবো। ব্যবহারকারীর সংখ্যা হিসেবে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম মানে যে কম্পিউটার শুধুমাত্র একজন এট এ টাইম ইউজ করতে পারবে, সেটা হচ্ছে সিঙ্গেল ইউজার। আর মাল্টি ইউজার হচ্ছে যে একসাথে অনেকজন মিলে একটা কম্পিউটার ইউজ করতে পারবে, সেটাকে আমরা বলি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। মালিকানার ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম। ওপেন সোর্স বলতে আমরা বুঝি যেটা সবার জন্য ওপেন, বিনামূল্যে যেটা ব্যবহার করতে পারবে, যেটার কোনো সত্য নাই, সেটা হচ্ছে ওপেন সোর্স। ব্যবহার সবার জন্য উন্মুক্ত, যে কেউ এটা নিজের মতো করে চেঞ্জ করে নিজের মতো করে ব্যবহার করতে পারবে, এটাকে আমরা বলি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ইউনিক্স, লিনাক্স এগুলো হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আবার কিছু আছে যেগুলো হচ্ছে ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ কিন্তু মালিকানা আছে, এবং উইন্ডোজটা কিন্তু চাইলেই আমরা কেউ চেঞ্জ করতে পারবো না। এই ধরনের মালিকানা যেগুলোতে আছে সেগুলোকে আমরা বলি ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম, এটা সবার জন্য উন্মুক্ত না। আরেকটা হচ্ছে প্রসেসরের সংখ্যা অনুযায়ী সিঙ্গেল প্রসেসর অপারেটিং সিস্টেম এবং মাল্টি প্রসেসর অপারেটিং সিস্টেম হয়ে থাকে। সিঙ্গেল প্রসেসর বলতে যে একটা কাজের জন্য একটা প্রসেসর ইউজ হবে, এটা হচ্ছে সিঙ্গেল প্রসেসর। আর মাল্টি প্রসেসর হচ্ছে যে একই সময়ে একাধিক কাজের জন্য এই মাল্টি প্রসেসর ইউজ হবে, এটাকে আমরা বলি মাল্টি প্রসেসর অপারেটিং সিস্টেম। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা বর্ণভিত্তিক এবং চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমগুলোর কথা শুনলাম, যে বর্ণভিত্তিক আর চিত্রভিত্তিক বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম হয়। বা একটু আগে দেখলাম যে ব্যবহার অনুযায়ী ইউজার ইন্টারফেস অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর একটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। তো এই জিনিসটা আমি একটু দেখাই, যেমন আমরা এই যে উইন্ডোজ ইউজ করি, এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। যেমন আমি এই যে একটা আইকন দেখা যাচ্ছে দিস পিসি, এটাতে আমি ঢুকলে আমি আমার এই ড্রাইভে ঢুকে গেলাম। এরপর আমি হয়তো স্টাডিতে গেলাম, এখানে আইকনটা দেখা যাচ্ছে, আমি মাউস দিয়ে এখানে যখন ক্লিক করছি এখানে যাচ্ছি, আমি পিটিওতে গেলাম, এখানে হয়তো আমি একটা ফাইল ওপেন করলাম যে বুক লিস্ট।
তো এইটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি যেটা করলাম, এটা হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের কাজগুলা। তার মানে যে চিত্রের সাহায্যে আমি কম্পিউটারকে অপারেট করছি, এটা হচ্ছে চিত্রের সাহায্যে বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই জিনিসটাও যে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস যেগুলা, যেখানে বর্ণভিত্তিক, সেখানে লিখে লিখেই কাজগুলো করা যায়। আমরা জানি উইন্ডোজ একই সাথে বর্ণভিত্তিক এবং চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। এই জন্য আমি একটু দেখাই যে এখানে বর্ণভিত্তিক কিভাবে আসলে আমাদের কাজ করতে হয়। আমি এখানে উইন্ডোজ পাওয়ার শেল ওপেন করে নিচ্ছি। এই পাওয়ার শেল দিয়ে আমি লিখে লিখে কম্পিউটারটা অপারেট করব। যেমন আমি যেখানে আছি বর্তমানে, এটা হচ্ছে ডিরেক্টরি বলা হয়। আমি যে ডিরেক্টরি দিই, আমি যেখানে আছি সেখানে যত ফাইল আছে সেগুলো চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমি স্টাডি বা ডি ড্রাইভে আমি যাব। সেই ক্ষেত্রে আমি লিখব সিডি, আমি ডি ড্রাইভ দিয়ে দিলাম। আমি এখন ডি ড্রাইভে আছি। এখন আমি যদি এখানে ডিরেক্টরি দেই, তাহলে এখানে দেখাবে যে আমার এই ডি ড্রাইভে কি কি ফাইল আমার আছে। তো আমি এখান থেকে চাচ্ছি যে আমি P2A তে যাব, তাহলে আমি সিডি দিব। সিডিতে বলতে বোঝায় চেঞ্জ ডিরেক্টরি, সিডি, এবং আমি দিব P2A। আমি দিলাম, আমি কিন্তু এখন P2 এর ড্রাইভে ঢুকে গিয়েছি। এখন আমি যদি এখানে ডিরেক্ট দিই, তাহলে এখানে আসবে যে আমার এখানে যেসব ফাইল আছে সেই ফাইলগুলো চলে আসবে। এখন আমি চাচ্ছি যে বুক লিস্ট এটা ওপেন করার জন্য, তাহলে আমি লিখবো বুক লিস্ট। আমি যদি ইন্টার দেই, দেখেন এটা ওপেন হয়ে গিয়েছে। তার মানে এতক্ষণ পর্যন্ত আমি যে কাজগুলো করলাম লিখে লিখে, এটা হচ্ছে বর্ণভিত্তিক বা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। আশা করি যে আমাদের কাছে এখন ক্যারেক্টার ইউজার ইন্টারফেস এবং যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই দুইটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে।